আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। উপস্থিত আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট, বিভিন্ন জায়গা থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। তো আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। এই প্র্যাকটিস অফ মেডিসিন তৃতীয় বর্ষের মেডিসিন। আমাদের মূলত সিলেবাস শেষ হয়ে গেছে। প্রশ্ন ধরে ধরে, যেমন 2021, 19 এভাবে প্রশ্ন ধরে ধরে প্রশ্নের উত্তরগুলো সলভ আমরা করছিলাম। তো আজকে যেহেতু উন্মুক্ত ক্লাস, আমি ওভাবে না, আমি মূলত প্রথম দিকে ধরেন 4-5টি ডিজিজ নিয়ে আলোচনা করব। তো আপনাদের সহযোগিতা কামনা করছি। তো তাহলে আমি শুরু করি এবং আমি মূল ইসে যাই। তো আমি স্লাইডে যাই, স্লাইডে গিয়ে তারপরে আচ্ছা, আমি জিজ্ঞেস করলে আমাকে কথা বলবেন, আমি কিন্তু এখান থেকে বুঝতে পারি না। পিকচারটা দেখা যাচ্ছে? ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমি যদি জিজ্ঞেস করি আমাকে বললে একটু সহযোগিতা করবেন। ঠিক আছে, আমরা মূলত প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করব। ডাইজেস্টিভ সিস্টেমের আমরা মূলত মাত্র 4-5টা মেডিসিন নিয়ে আলোচনা করব। আসলে একদিনে 1 ঘন্টার মধ্যে তো অনেক বেশি মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব না। আমরা মূলত প্রাথমিকভাবে, যদিও এইটা আমরা পড়িয়েছি, সবকিছুই পড়িয়েছি, তারপরেও তো আমরা আসলে পড়ছি কি প্র্যাকটিস অফ মেডিসিন, তাই না? তো প্র্যাকটিস অফ মেডিসিনটা কি এটা বলতে পারবেন? কেউ একটু যদি মানে আমাকে বলতেন যে প্র্যাকটিস অফ মেডিসিন, আপনি আপনার মতো করে বলেন, একেবারে সাজানো গোছানো যে সংজ্ঞা লাগবে তা না। কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি সংক্ষেপে বলছি। প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে মানে এমন একটা বিজ্ঞান বা মানে চিকিৎসা বিজ্ঞানের শাখা, যেখানে যে কোনো রোগের সংজ্ঞা, নাম, লক্ষণ, কারণ, উপসর্গ, মারাত্মক উপসর্গ, রোগের যে প্যাথোলজিক্যাল যে পরিবর্তন, প্যাথোলজিক্যাল যে অবস্থা, জটিলতা, ভাবি ফল, লক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এর চিকিৎসা, এর হোমিওপ্যাথিক মেডিসিন আমরা পড়ব, মূলত প্র্যাকটিস অফ হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন। সেজন্য হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে হোমিও মেডিসিন, তারপরে এর করণীয়, বর্জনীয় বা ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা যে বিষয়ে জানবো সেটাই হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। তো প্র্যাকটিস অফ মেডিসিনে অনেকগুলো ডিজিজ আছে, প্রায় এখানে 40টার মতো ডিজিজ আছে ডিএইচএমএস তৃতীয় বর্ষে। তো সেখান থেকে আমরা আজকে শুরু করব ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের কয়েকটা মেডিসিন। তো ডাইজেস্টিভ সিস্টেম শুরু করতেই আমাদের আসলে মৌলিক অ্যানাটমিটা জানা দরকার। যদি অ্যানাটমি না জানি তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে, তার রোগ সম্পর্কে আসলে জানতে পারবো না। আর হোমিওপ্যাথিতে এর প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা যদিও লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি, কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আপনার যদি অর্গানন পড়েন সেখানে দেখবেন যে রোগ সম্পর্কে জ্ঞান, ঔষধ সম্পর্কে জ্ঞান। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু তার সূত্রে এই কথাটা বলেছে যে রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হলে অবশ্যই আপনার প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে, অবশ্যই প্যাথোলজি জানতে হবে, আর ঔষধ সম্পর্কেও জানতে হবে। সেখানে প্র্যাকটিস অফ মেডিসিনের একটা বড় ভূমিকা আছে। এছাড়া ম্যাটেরিয়া মেডিকা জানতে হবে, ক্রনিক ডিজিজ জানতে হবে। এক কথায় প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে যে টোটালি হোমিওপ্যাথির যতগুলো সাবজেক্ট আছে সবকিছুরই কিন্তু একটা সমন্বিত শাখা। অর্থাৎ এখানে হোমিওপ্যাথির এমন কোনো দিক নেই, আপনি যদি চান
তাহলে এর মাঝে খুঁজে পাবেন না এমন দিক নেই, প্রত্যেকটাই। তবে মৌলিকভাবে আমরা মূলত একটা রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ইত্যাদি বিষয় সম্পর্কে বলে থাকি। তো এখানে আসলে ডাইজেস্টিভ সিস্টেম, তো ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? পরিপাকতন্ত্র। পরিপাকের কি কি? প্রথমে কিন্তু একেবারে প্রথমে আসে মাউথ, তারপরে কি আছে? টাং, টিথ, এরপরে ল্যারিংস, ফ্যারিংস, ট্রাকিয়া আছে, আর ইসোফেগাস আছে। মানে ট্রাকিয়াটা যদিও রেসপিরেটরি সিস্টেম, তার পেছনেই হচ্ছে ইসোফেগাস। এই যে আপনারা এখানে দেখতে পারেন স্যালিভারি গ্ল্যান্ড আছে। আমি ছবিটা দেখিয়ে তারপরে শুরু করছি। এরপরে এসে এই ইসোফেগাস থেকে স্টমাক, এই যে স্টমাকের অবস্থান, এই যে স্টমাক। এরপরে কি আছে? এর সাথে সম্পৃক্ত লিভার আছে। এটা ডাইজেস্টিভ সিস্টেমেরই একটা অঙ্গ হচ্ছে লিভার। এই যে দেখতে পাচ্ছেন এই লিভার, লিভারের সাথে এই যে নীল রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গল ব্লাডার। জি, লিভারের দেখা সাথে যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এখন না দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? না না, দেখা যাচ্ছে না তো। যাচ্ছে দেখা, দেখা আমি তো যাচ্ছে? দেখতে পাচ্ছি। ও, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, নেটে কোনো প্রবলেম থাকলে আপনি আহ, দেখেন আপনার নেট ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার তো মনে হয় দেখা যাওয়ার কথা। আচ্ছা, আমি একটু বড় করে আসলে দেখাচ্ছিলাম, একটু চেঞ্জ করেন, অথবা মনে করেন যে দেখেন আপনার নেটটা একটু চেঞ্জ মানে আচ্ছা। লিভার, লিভার দেখতে পাচ্ছেন? লিভারের পর গল ব্লাডার। আচ্ছা, এই ইসোফেগাস থেকে আমাদের খাদ্য এসে কোথায় জমা হয়? স্টমাকে। স্টমাকের পর এখানে এই যে বাঁকা একটা অংশ আছে ডিউডেনাম, এরপরে জুজেনাম, তারপরে ইলিয়াম, এরপরে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন শেষ হয়ে এই যে এখানে সম্পৃক্ত হয়েছে লার্জ ইন্টেস্টাইন। এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এই যে ট্রান্সভার্স ক্লোন যেটা আড়াআড়ি ভাবে, এরপর নিচ দিকে নেমে এসে যে ডিসেন্ডিং ক্লোন, রেকটাম যেখানে মলাশয়, যেখানে স্টুল জমা হয়, আর অ্যানাস এই পায়ুপথ। এই যে অ্যানাস, রেকটাম এখানে লেখা আছে। এই পুরো সিস্টেমটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। মানে আমাদের পরিপাক তন্ত্র যে আছে, সেই পরিপাক তন্ত্রের যে মানে রোগগুলি হয় এর মাঝে, এর বাইরে কিন্তু পরিপাক তন্ত্রের আর কোনো রোগ নেই। আমরা মানে পরিপাকতন্ত্রের অনেকগুলো রোগ, তো আমরা একদম প্রথম থেকে শুরু করছি, যেহেতু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কি বলবো যে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ধরনের আমাদের নিয়মিত স্টুডেন্ট না, সেই জন্য আমি প্রথম থেকে শুরু করেছি। একদম প্রথমে আমাদের রোগটা কি? আচ্ছা, আমরা ডাইজেস্টিভ সিস্টেমের এই যে এখানে আরো করে দেয়া আছে, এখানে বর্ণনা দেয়া আছে। তো এই ছবিটা আমাদের কাছে পরিচিত, তাই না? ডাইজেস্টিভ সিস্টেমের। তো আমরা এই তো এই ছবিটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা কি রোগ কে বলতে পারেন একটু শুনি? ভিটামিন সির অভাবে ঠোঁটে যে ঘাটা হয়, অথবা জ্বর ঠোঁটো। আচ্ছা আচ্ছা, আর কেউ? আর কেউ বলতে পারবেন? দেখাচ্ছি, আমি বড় করে দেখাচ্ছি। মানে এটা কি আসলে? আচ্ছা, এটা হচ্ছে স্টোমাটাইটিস। মুখ গহ্বরের ভিতরে, অর্থাৎ মুখের ভিতরে যত ধরনের ঘা হয় এটাকে সংজ্ঞায়িত করা হয় স্টোমাটাইটিস। তবে তবে এটা ওরই একটা পার্ট হচ্ছে অ্যাপথাস। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? মুখ গহ্বরের ভিতরে যদি কোনো কি হয়, ঘা হয়, তাহলে সেটাকে প্রদাহ হয়। প্রদাহ হওয়ার পরবর্তী স্টেজে কিন্তু ঘা হয়। প্রথমে কি হয়? একদম এট ফার্স্ট প্রদাহ, এর দ্বিতীয় স্তরে কি হয়? ঘা হয়। আচ্ছা, তো এই প্রদাহ হওয়ার কে কি বলে? মুখ গহ্বরের প্রদাহকে স্টোমাটাইটিস। এখন ক্লিয়ার? জি, বুঝছি। আচ্ছা,
এখন তাহলে একটা কথা বলতেই হয়, আপনারা যদি কোনো অর্গান, কোনো জায়গা বা কোনো কিছুর সাথে আইটিস শব্দটা যুক্ত পান, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি একটা আইটিস শব্দ যুক্ত থাকে, তাহলে এইটাকে কি বলে, যে প্রদাহ যদি হয়, তাহলে সেই, যেমন স্টোমাটাইটিস, গ্লোসাইটিস, টনসিলাইটিস, যেই জায়গাগুলিতে শব্দগুলির সাথে শেষ সংখ্যায়, শেষ জায়গায় যদি আইটিস শব্দটা যুক্ত থাকে, তাহলে আমরা কি বুঝবো, সেখানে প্রদাহ হয়েছে। প্রদাহ। জি। এটা সারা জীবন মনে রাখবেন, আপনার মানে সারা জীবন এটা কাজে লাগবে, এই একটা শব্দ, যে আমরা প্রদাহ বোঝার জন্য কোনো শব্দের সাথে যদি আইটি যোগ থাকে, কোনো মনে করেন যে অর্গান বা কোনো কিছুর সাথে, মানে আমাদের মেডিকেল টার্মের বাইরে অনেক কিছু, অনেক শব্দ থাকতে পারে, সেটা ভিন্ন, কিন্তু আমাদের অর্গানগুলোর মধ্যে যদি আইটিস যুক্ত থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই অঙ্গের বা ওই অর্গানের কি আছে, প্রদাহ। আচ্ছা, প্রদাহ, কোথাও প্রদাহ হলে তার 3-4টি লক্ষণ বলতে পারবেন? আমি একটা ছবিটা বড় করে দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাকে এবার বলেন যে মানে প্রদাহ যদি হয়, যে কোনো জায়গায় যদি প্রদাহ হয়, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের বোঝার জন্য মানে কিছু লক্ষণ লাগবে না? আমরা তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, তাই না? হোমিওপ্যাথ যারা আছে, তারা কি করি, লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি। তো এই প্রদাহের আর 3-4টা লক্ষণ কেউ বলতে পারবেন? জি, আসসালামু আলাইকুম। আমি কি একটু বলবো? হ্যাঁ, বলেন বলেন, কোনো অসুবিধা নেই, বলেন। আচ্ছা, প্রদাহের প্রথম হলো লাল বর্ণের থাকবে, হ্যাঁ তারপরে স্ফীত থাকবে, হ্যাঁ জ্বালা থাকবে, হ্যাঁ আরেকটা হলো লাল বর্ণ, তারপরে জ্বালা থাকবে, স্ফীত হবে, আর যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন এরকমই 4-5টা লক্ষণই থাকে, এর বেশি না। আপনার বেলেডোনা পড়েছেন না? প্রেরণা পড়েছি। হ্যাঁ, বেলেডোনার কিন্তু প্রদাহের একটা অন্যতম মেডিসিন হচ্ছে বেলেডোনা। বেলেডোনাতে কি কি থাকে আপনার বলতে পারেন? ও বেলেডোনার আরেকটা প্রধান, হবে উত্তাপ হবে, তাপ মানে গরম হ্যাঁ থাকবে হ্যাঁ জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, আপনার হ্যাঁ, বেলের এখন মনে লক্ষণটাই পড়ছে। হলেই জি আপনার প্রদাহ পেয়ে যাবেন। জি জি একটা জি। হচ্ছে, হ্যাঁ, হিট থাকবে, হট বা হিট, সোয়েলিং থাকবে, সেখানে ফুলা থাকবে, রেডনেস থাকবে, বা লাল বা গোলাপি এরকম একটা হবে। আর ওইখানে একটা আপনার পেইন থাকবে, সেটা হচ্ছে স্পার্কিং পেইন, বা আমি কি বলবো, ওই যে মানে ব্যথাটা হঠাৎ আসে হঠাৎ যায়, এই ধরনের যে ব্যথা আছে না, এই ধরনের একটা, অথবা টেন্ডারনেস, স্পর্শকাতরতা, মানে ওখানে ছুতে দিবে না, ধরতে দিবে না, এই ধরনের এই লক্ষণগুলি কি বেলে আছে? জি জি। জি আছে। হ্যাঁ, সেই জন্যেই আমরা অনেক জায়গাতেই দেখতে পাবো বেলেডোনার কিন্তু একটা বড় ক্ষেত্র, প্রদাহের ক্ষেত্রে বেলেডোনা অনেক ভালো কাজ করে এই লক্ষণগুলি মেলার কারণে। তার পার্টিকুলার লক্ষণ করতে হবে, এটা জেনারেল লক্ষণ। তারপরেও যদি এর পার্টিকুলার লক্ষণে মিলে যায়, তাহলে যে কোনো প্রদাহে খুব ভালো কাজ করে। অ্যাকোনাইটার হতে পারে, আরো অন্য কোনো কিছু। তাহলে আমরা কি পেলাম এখানে? স্টোমাটাইটিসে আমি স্টোমাটাইটিস দিয়েই করতেছি, যে এখানে লাল বর্ণ দেখা যাচ্ছে না, দেখেই মনে হচ্ছে না এই বেচারার এখানে ব্যথা আছে বা কষ্ট হচ্ছে? হ্যাঁ, ফুলে আছে কিনা, মানে আমরা দেখেন প্রদাহের সাথে এটাকে মিলাই, মিলে যাচ্ছে। ওখানে ধরতে দিবে? রুগী মনে করেন যে যার হয়েছে, এখানে যদি ধরতে চাই, ধরতে দিবে? দিবে না। কেন দিবে না? যে ওখানে স্পর্শ করলে সে ব্যথা পাবে, আঘাত অনুভব করবে, তার কষ্ট হবে, সেজন্য ধরতে দিবে না। এটা যদিও মানে প্রদাহের পরবর্তী স্টেজটায় চলে আসছে এই ছবিটা, কিন্তু প্রদাহ হলে এরকম লাল হবে, সে জায়গাটা ফুলে যাবে,
মানে দপদপ করে ব্যথা বা ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় এমন থাকবে, ঠিক আছে? স্পর্শ করতে দিবে না, স্পর্শকাতর। তাহলে আমরা খুব সহজে বুঝে ফেললাম না যে স্টোমাটাইটিস মুখ গহ্বরে যদি এ ধরনের কোন প্রদাহ হয় তাহলে, যদিও এটা অ্যাপথাস। আমি আরেকটা ছবি, এই যে এরকম ছবি দেখেছেন, হ্যাঁ, রোগীদের কখনো দেখেছেন মুখের ভিতরে এই ধরনের সাদা ঘাড় মতো হয়? তো সাদা হওয়ার আগ পর্যন্ত হচ্ছে অ্যাপথাস বা প্রদাহ, তারপরে ওখানে ছোর হতে পারে, ঘা হতে পারে, অন্য কোনো কিছু। কিন্তু যখন দেখা যাবে যে কোনো মুখের ভেতর এই যে এরকম লাল হয়ে গেছে, সেখানে প্রদাহ হয়ে গেছে, আমি প্রদাহের যে লক্ষণগুলি বললাম না, সেই লক্ষণগুলি যদি পান তাহলে আমরা কি সহজে কি বুঝবো যে এই জায়গাটায় প্রদাহ হয়েছে, তাই না? এখন আমাকে কেউ বলতে পারবেন স্টোমাটাইটিসের লক্ষণগুলো, ধরেন যে শুধু প্রদাহের লক্ষণগুলোই আমি চাচ্ছি, যে যদি আমরা স্টোমাটাইটিস কখন বলবো, মুখ গহ্বরের ভিতরে যদি কি কি লক্ষণ থাকে একটু একজন বলেন। হ্যাঁ তাপ বলেন। তাপ থাকবে, লাল হবে, হ্যাঁ। ব্যথা হতে পারে, হুম। ফুলা থাকবে। জলা ফোলা থাকবে, থাকবে, জ্বলবে। জলা হ্যাঁ, থাকবে। জলা ফুলা, তাই না? এটা মনে করেন যে সংজ্ঞাটা সহজে আমরা মুখ গহ্বরের ভিতরে ওই কথাগুলো যদি বলে দেই তাহলেই হয়ে যাচ্ছে না? মুখ গহ্বরের প্রদাহ স্টোমাটাইটিস, সেখানে কি কি থাকে এই কথাগুলো যদি আমরা, মানে আমি মুখস্থ করার কিছু না, বুঝে যদি আমরা লিখে দিতে পারি শুধু, তাহলে এই একটা সংজ্ঞা বা একটা বিষয় শুনে কিন্তু আমরা অন্যান্য জায়গার সাথেও এই বিষয়গুলোকে সম্পৃক্ত করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে স্টোমাটাইটিস কাকে বলে এবার আপনারা বুঝতে পেরেছেন? জি জি। এখানে তো বুঝতে আর কারো কোনো অসুবিধা নেই, একদম সহজ করে বলা যে মানে স্টোমাটাইটিস কাকে বলে, যদি এই সংজ্ঞাটা আসে তাহলে আমরা কিভাবে বুঝবো না? জি, বুঝতে পারবো। আচ্ছা, এরপরে এর অনেকগুলো মনে করেন যে ক্লাসিফিকেশন আছে, আপনার 6টা ক্লাসিফিকেশন আছে, তার প্রত্যেকটার আবার আলাদা করে সংজ্ঞা আছে। তো আমি আসলে সংক্ষেপে আমি আরো কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা করব, সেই জন্য আমি মানে একটা সংজ্ঞা শিখে যেন আমরা বেশ কয়েকটা সংজ্ঞার উত্তর দিতে পারি। যে কোনো জায়গায় যদি প্রদাহ হয় ওই জায়গাটা উল্লেখ করে তার মধ্যে যদি বলে দেই যে সেখানে লাল থাকবে, ফুলা থাকবে, জ্বালা থাকবে, ব্যথা থাকবে, স্পর্শকাতরতা থাকবে, মানে একটা অঙ্গের নাম বলে যে, তাহলে সেই অঙ্গর এটা হচ্ছে কি প্রদাহ, বা এটা মুখের যদি বলি তাহলে মুখের প্রদাহ বা স্টোমাটাইটিস, অন্য কোনো অঙ্গেও যদি এরকম থাকে তাহলে সেটা কি বলবো। এখন তাহলে আমাদের বুঝতে সহজ হলো না যে যে কোনো জায়গার যদি প্রদাহের সংজ্ঞা আসে তাহলে আমরা সহজে লিখে দিতে পারবো না? আপনি শুধু এই লক্ষণগুলো ওই অর্গানকে কেন্দ্র করে যদি লিখে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন? মানে আমরা সংজ্ঞা শিখলাম মাত্র একটা, কিন্তু এই সংজ্ঞা দিয়ে যত জায়গার প্রদাহ আছে তার সাথে এই 4-5টা কথা যদি মিলিয়ে দেই তাহলে কি লিখতে পারবো না? আমাদের পরীক্ষার যে কোনো জায়গায় যে কোনো প্রদাহ আসলে তাহলে এখন লিখতে পারবো কিনা? জি, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, মানে তারপরেও মেইন একটু আমাদের প্রদাহের প্রদাহের যে মানে লক্ষণ, মানে বৈশিষ্ট্যগুলো ওগুলি মনে রাখবো। ওইগুলি দিয়া হ্যাঁ। সাপোজ জরায়ের কথা আসলে তখন আমরা ওইখানে লিখবো যে জরায়ু অঞ্চলে যদি জ্বালা, স্ফীত বা গরম অবস্থা বা লাল বর্ণ থাকে তাকে আচ্ছা, এবার ওইটা। আসেন, আপনি হ্যাঁ, ভালো একটা কথা বলেছেন, জরায়ু বলেন লিভার বলেন, তখন জি কি আমরা দেখতে পাচ্ছি লাল?
তখন কিন্তু আমরা লাল দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে যেই অর্গানগুলো আমরা বাইরে থেকে দেখতে পারবো সেটার ক্ষেত্রে আমরা লাল বলবো। অন্য অর্গানগুলির ক্ষেত্রে আমরা লাল শব্দটা নাও উল্লেখ করে ধরেন যে অন্য লক্ষণগুলো আমরা বলে দিব। মানে জ্বালা এটুকু একটু, বলতে পারি, হ্যাঁ জ্বালা জ্বালা অনুভব বলতে, হবে। জ্বালা, হ্যাঁ, হ্যাঁ জ্বালা বলতে পারি, গরম বোধ হওয়া এটা বলতে পারি, জি অস্বস্তি, চিরিক মারা ব্যথা, জি মানে যে অঙ্গগুলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেখানে ফুলা কথাটা বলবো, সেখানে স্পর্শ করলে হিটটা বলতে পারবো, সেখানে কি স্পর্শকাতরতা বলতে পারবো। কিন্তু ভিতরের অঙ্গে আসলে স্পর্শকাতরতা বলা যায়, কারণ কারণ হচ্ছে যে অঙ্গে প্রদাহ হলে উপরে পেটে পর্যন্ত স্পর্শ করা যায় না, কষ্ট হয়। সেই জন্য তলপেটে স্পর্শকাতরতা এটা জরায়ুতে সমস্যা, কিন্তু তখন দেখা যাচ্ছে যে তলপেটে ব্যথা, স্পর্শ করতে দেয় না, এমনটা হতে পারে না। হ্যাঁ, মানে তো ভিতরের অংশ ওই লাল বর্ণটাকে অ্যাভয়েড করে অন্যগুলি বলবো। হ্যাঁ হ্যাঁ, যেটা যেহেতু চোখে আমরা, দেখা যায় লাল বর্ণ, শুধু সেখানে লাল বর্ণটা ব্যবহার করব। হ্যাঁ সেখানে লাল বর্ণ ব্যবহার করব। আর মানে ফুলাটা তো আমরা আসলে বুঝতে, হ্যাঁ ফুলা বলতে পারি কিভাবে, যে ওই ওর পার্শ্ববর্তী যে এরিয়া আছে এখানে যদি ব্যথা থাকে, হিট থাকে, ফুলা থাকে, ওটা মানে আপনার উপস্থিতি একটু বুদ্ধি খাটালে কিন্তু হবে। আমরা একটা সংজ্ঞা দিয়ে কিন্তু পুরো যতগুলা সংজ্ঞা আছে সবগুলা সংজ্ঞাই কভার করতে পারবো, তাই না? আচ্ছা, মেডিসিন ওই যে মনে করেন যে প্রথমেই অ্যাকোনাইট বলে 5টা মেডিসিন, অ্যাকোনাইট দিতে পারি, বেলেডোনা দিতে পারি, ফেরামফস দিতে পারি, মানে সহজে যেগুলি। এরপরে কি আর্সেনিক, আর্সেনিকে জ্বালা আছে, দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা তখন এর সাথে যদি মেডিসিন আছে সে মেডিসিনগুলাও উল্লেখ করতে পারবো, তাই না? মানে সহজে যে মেডিসিনগুলো আমাদের আয়ত্তে আসে বা আমরা বলতে পারি, এরকম কিছু জিনিস যদি একটু চেষ্টা করেন তাহলে অনেক সময় হয় কি কমন পড়ে না, কমন না পড়লে সেখানে কি করা যাবে, লিখে দিয়ে আসা যাবে। আচ্ছা, এরপরে স্যার, একই প্রদাহের যে গরম হওয়াটা, সেটা কি আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে জল লিখতে পারি? জ্বর লিখতে পারি বলতে, হ্যাঁ প্রদাহের মানে কারণে জ্বরটা আমাদের কি দেহে থাকে, জ্বর আসে। প্রদাহে তো জ্বর আসে। জি হ্যাঁ হ্যাঁ, প্রদাহে জ্বর আসে। আপনার জি প্রদাহে মনে করেন যে যাদের পক্স হয়, জি পক্সের মনে করেন যে কারণে আমাদের শরীরে তাপ দেখি, কিন্তু আসলে শরীরে প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ এত বেশি হয় যে শরীরে তখন তাপমাত্রা বেড়ে যায়, পুরো শরীরে হয় বিধায় তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু সব জায়গার ক্ষেত্রেই যে জ্বর আসে তা না, ওই জায়গাটা একটা হচ্ছে স্থানীয় গরম হতে পারে, আর একটা না পুরো শরীরে গরম হয়ে যায়। যখন পুরো শরীর গরম হয়ে যায় তখন জ্বর আসে। ঠিক আছে, যেরকম ওই যে আমাদের কিডনিতে নেফ্রাটাইটিস যেটা আছে, সেটা হইলে হ্যাঁ তো, কিডনি হইলে তো আমাদের তখন জ্বর আসে। হ্যাঁ আসতে পারে, ওই অতিরিক্ত ব্যথার জি কারণে জ্বর আসে। জি জি হ্যাঁ জি জি অতিরিক্ত ব্যথার কারণে জ্বর আসতে পারে। তাহলে আমরা একটা সংজ্ঞা দিয়েই আমরা অনেকগুলো সংজ্ঞা শিখে ফেললাম না? আচ্ছা, আমরা সামনে যাই। এটা কি জিহ্বার মধ্যে কি প্রদাহ আছে? দেখেন তো, জিহ্বাটা কি একদম ভালো, স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক, না কি মনে হচ্ছে দেখে? ক্ষত দেখা যাচ্ছে না? লাল, এরকম লাল হওয়ার কথা, একটু সাদা একটু লাল, মানে এরকম রেড কালার হয় না। এটা হলেই বোঝা যাবে যে এটার মধ্যে ক্ষত আছে। এই জিহ্বার যে প্রদাহ, এটাই হচ্ছে গ্লোসাইটিস। আমরা ওই আগের সংজ্ঞার সাথে এখানকার সংজ্ঞার কিছু মিল পেলাম? হ্যাঁ, জি জি আমি একটা কথা মানে একটা জিনিস দিয়ে আমি আরো 10টাকে যদি কম্পেয়ার করে শিখি তাহলে আমাদের জন্য সুবিধা, যে একটা শিখেই আমরা 10টাকে, আমরা ধরেন যে আজকে শুধু সংজ্ঞায় শিখতেছি, ঠিক আছে, প্রদাহের সংজ্ঞা। এখন যতগুলা অর্গান আছে প্রত্যেকটা যেই অর্গানগুলিতে প্রদাহ আছে সেগুলিকে আমরা চিনে ফেলতে পারি এই লক্ষণগুলি দ্বারা। তাহলে আলাদা করে মুখস্থ করার দরকার নেই, ওই অর্গানটা শুধু প্রদাহের লক্ষণগুলো মনে রাখলে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। আমি হয়তো পড়ে আসিনি ধরেন যে একটা জায়গায়, কিন্তু ওই অর্গানটা জানি, ওই অর্গানটা চিনি, তখন যদি লেখে মানে পরীক্ষার খাতায় আসে যে অমুকের সংজ্ঞা দাও, তাহলে আমরা লিখতে পারবো না এই সূত্র অ্যাপ্লাই করে?
জি, লিখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, লিখতে পারবো, লেখা যাবে, সেটাই। দেখেন এখানে ওই যে মাঝখানে একটা ক্ষতর মতো, কিন্তু ওইটাও লাল, কিনারাগুলি লাল, সামনের মাথাটা লাল, আবার পাশে একটু সাদা। তো এইরকম ভাবে এখানেও জিহ্বাতে দেখা যাবে যে প্রদাহ আছে। প্রদাহ কি আছে? লাল আছে, এখানে ব্যথা আছে, জিহ্বাটা স্বাভাবিকের চেয়ে একটু ফুলা আছে, ফুলা ভাব আছে। এখন যে মানে যে রুগী, তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে যে মুখের ভিতরে গরম ভাব আছে কিনা। আর তার মধ্যে ওই যে জ্বালা পোড়া বা চিরিক মারা ব্যথা বা স্পর্শকাতরতা, এটা রোগীর কাছ থেকে জেনে নিতে হবে। কিন্তু আমরা দেখেই এখানে বুঝতে পারছি না যে এখানে কি আছে, প্রদাহ আছে। বুঝতে পারছে? আমরা কিন্তু এখানে লাল দেখে, লাল হইলেই তো প্রদাহ হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, লাল সাথে শুধু লাল না, শুধু লাল না হয়ে এর পাশাপাশি আপনার ওই যে মনে করেন যে সেখানে ব্যথা, জ্বালা থাকবে, জ্বালা থাকবে, ব্যথা, ব্যথা ব্যথা স্ফীত, থাকবে, হ্যাঁ। ফুলা থাকবে, গরম থাকবে, স্পর্শকাতরতা থাকবে। মানে এক কথা, প্রদাহের যে লক্ষণ বা বেলের লক্ষণগুলো আপনারা খুব ভালো করে মনে করবেন, ওইটা মিলিয়ে দিলেই হবে। ঠিক আছে? এই যে দেখেন এখানে কি জিহ্বার প্রদাহ, জিহ্বার অবস্থা কেমন দেখেছেন? দেখেই বোঝা যাচ্ছে না এটা কি স্বাভাবিক জিহ্বা মনে হচ্ছে? জি না। মোটেও কিন্তু স্বাভাবিক না। এই যে এই পাশ দিয়ে লাল হয়েছে, এর সাথে কারণ মানে ওই আঞ্চলিক হিসেবে একটা জিনিস থাকতে পারে, জিহ্বা যেহেতু, এখানে স্যালাইভেশন থাকতে পারে বা মুখে লালা থাকছে অনবরত। এই প্রদাহের কারণে কি হচ্ছে যে লালা ঝরতে পারে, তাই না? মানে একটু যদি চিন্তা করে বলি তাহলে এখানেও আমরা লাল, স্পর্শকাতরতা, তারপরে ফুলা, তারপরে এই বিষয়গুলো কিন্তু পাচ্ছি। কিন্তু পাশাপাশি দেখেন এটার ওই যে সাদা আছে, কোথাও লাল আছে, এটা বুঝতে পারছি যে এখানে প্রদাহ আছে। প্রদাহের পর সেখানে কি তারপরে ক্ষত তৈরি হতে পারে। প্রথম অবস্থা হচ্ছে প্রদাহ, প্রদাহের পরে হচ্ছে ক্ষত তৈরি হওয়া। আচ্ছা, তাহলে এটা দেখলাম। এবার আমরা পরেরটা দেখি, এটা কি বলেন তো? এটা টনসিল, হ্যাঁ, আচ্ছা, এটা দেখে কি টনসিলাইটিস। আমি ওই আচ্ছা, টনসিলাইটিস, এটা দেখে কি বোঝা যাচ্ছে? সেই আগের সূত্রে ফেলেন তো। আগে যে আমরা সূত্রটাই করেছি সেটা কি মিলে? লাল ভাব জি, আছে, লাল ভাব আছে, ফোলা আছে। হ্যাঁ। আর এখন জ্বালা তো রুগী অনুভব রুগীর ওখানে করবে। স্পর্শ করলেই রুগী বলবে, হ্যাঁ, মানে স্পর্শ করা যায় ব্যথা। কি যায় না, জি, ব্যথা, ফুলা। তো আমরা তাহলে সহজেই বুঝতে পারবো না? মানে এই অবস্থা দেখলেই তো এটা বুঝতে পারবো যে এটা টনসিলাইটিস, যে টনসিলের কি প্রদাহ। প্রদাহ। আচ্ছা, তো এটা আমরা সহজেই এটাই যে একটা মানে টনসিলের প্রদাহ। আর এখানে প্রদাহ হয়ে তারপরে যে এখানে কি হচ্ছে, ফলিকুল হয়েছে, ফলিকুল গুলা পেকে গেছে। ক্ষত হয়েছে মানে আর কি, ক্ষত। হ্যাঁ হ্যাঁ, এটা হলো পরবর্তী স্টেজ, প্রদাহটা প্রথম স্টেজ। আর দ্বিতীয় স্টেজে সেখানে ক্ষত হতে পারে, ঘা হতে, আলসারেশন হতে পারে। আলসারেশন মানে ঘা হতে পারে, ঠিক আছে? বা অর্গান ভিত্তিক এক এক রোগের এক এক অবস্থা তৈরি হয় এবং নামগুলো ভিন্ন হয়, কিন্তু প্রত্যেকটা অঙ্গের প্রথম অবস্থাটাকে সব জায়গায় প্রদাহ, কিন্তু এক এক প্রদাহের নামগুলো ভিন্ন ভিন্ন হয়। এটা টনসিলাইটিস। আচ্ছা, এবার আসেন, টনসিলাইটিস, টনসিল একটা গ্ল্যান্ডের নাম না, গলার দুই পাশে? আচ্ছা, এই জি, গ্ল্যান্ড, হ্যাঁ, গ্ল্যান্ডের সাথে আইটিস যোগ হয়েছে। আমি যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে প্রদাহ থাকলে সেই অর্গানের সাথে আইটিএস এই শব্দটা যুক্ত থাকে। জি, জি, এখানে পেয়েছেন? জি। আচ্ছা, টনসিলাইটিস, এই যে এটা আরো খারাপ অবস্থা। আচ্ছা, এটা কি বলতে পারেন? এটা বোধহয় প্রাথমিক অবস্থা। এটা প্রাথমিক, মানে এটা প্রাথমিক অবস্থা, এটা ঠিক আছে, প্রদাহ ঠিক আছে, কিন্তু এটা টনসিল না।
টনসিল থেকে আরেকটু ভিতরে। মানে গলায়? হ্যাঁ, এটা হচ্ছে ফ্যারিঞ্জাইটিস। ফ্যারিনজাইটিস, জি। দেখেন এটাও মিলান, মানে আমি একটার সাথে আরেকটার মিল দেখাচ্ছি যে এটাও কি মিলে যাচ্ছে এর মাঝে যে জি মনে করেন। হ্যাঁ, আপনি খুব ভালো করে যদি তাকান তাহলে দেখতে পাবেন কি এখানে রেডনেস আছে না, জি লাল, লালচে অথবা পিঙ্ক কালার, মানে লাল বা লাল আভা অথবা গোলাপি এরকম আসলে কালার আসে প্রদাহের। অধিকাংশই লাল, লালচে এই বেশি একটা এইখানে আছে, কিন্তু জায়গাটা দেখে মনে হচ্ছে না যে ফুলা ফুলা। একটু খোলা আছে। হ্যাঁ, একটু ফুলা আছে। তারপরে বাকিটা হচ্ছে রুগীর কাছ থেকে আসলে জেনে নিতে হবে, কিন্তু আমরা জানি যে সেখানে কি থাকবে, ব্যথা থাকবে, ব্যথা থাকবে, তারপর স্পর্শকাতর স্পর্শকাতরতা। থাকবে। হ্যাঁ, জ্বালা, ব্যথা, স্পর্শকাতরতা, ফুলা, রেডনেস, মোটামুটি এই অবস্থাগুলো থাকতেই হবে প্রদাহের ক্ষেত্রে। তাহলে এটা কি হলো, ফ্যারিঞ্জাইটিস। অর্থাৎ ফ্যারিংসের যদি প্রদাহ হয় বা গলনালী প্রদাহ, মানে মুখের যে মানে জিহ্বার পরবর্তী যে অংশটা এটাকে ফ্যারিংস বলে। এই ফ্যারিংসের সাথে এখানেও দেখেন আইটিস যোগ হয়েছে, এই শব্দটার সাথে আইটিস যোগ আছে। জি তাহলে এটা দেখেও আমরা বুঝতে পারতেছি না যে জি। ফ্যারিংসের প্রদাহ, ফ্যারিঞ্জাইটিস। আচ্ছা, এখানে অবশ্য এটাই, এই যে মানে এই যে জিহ্বা, তারপর জিহ্বার পরবর্তী অংশ ফ্যারিংস, এই জায়গাটাকেই ওটা আলাদা ভিন্ন, শুধু ফ্যারিংসটুকু দেখানো হয়েছে। সেজন্য আমাদের অ্যানাটমিটা খুব ভালো করে জানতে হবে। এই যে এইখানে অবশ্য ছবিটা, এই যে জিহ্বার পরবর্তী অবস্থা, এখানে ফ্যারিংস, ল্যারিংস, আপনার সামনে আছে টাকিয়া, পিছনে ইসোফেগাস। টাকিয়া হচ্ছে শ্বাসনালী, এখানে মানে এই মুখের এই জায়গাটুকুর মধ্যে কয়েকটা অর্গান রয়েছে। এই অ্যালভিউলা আছে, যে আলা জিহ্বা বলি। তো এই যে কোনো জায়গার এই জায়গাগুলির যদি প্রদাহ হয় তখনই সেই শব্দের সাথে যুক্ত করে আমরা কি বলবো, ওটার সাথে আইটি যোগ করলেই ফ্যারিঞ্জাইটিস হয়, ল্যারিঞ্জাইটিস হয়। ঠিক আছে, জি ল্যারিংস এর উপরে ফ্যারিংস, তারপর ল্যারিংস। তাহলে আমরা বুঝতে পারলাম যে ল্যারিংস, এর পরে টাকিয়া, টাকিয়া আর সামনে যেটা শ্বাসনালী, আর পেছনের অংশে থাকে কি, ইসুফেগাস। ইসুফেগাস মানে কি, খাদ্যনালী, খাদ্যনালী। খাদ্যনালী। জি, এখানেও মনে করেন প্রদাহ হতে পারে, স্টমাকে প্রদাহ হতে, স্টমাটাইটিস আমরা বলি না। জি, আচ্ছা, স্টমাটাইটিস কেন বলি, স্টমাটাইটিস এই জন্য আমাদের বলি থেকে যে হুম, মুখ বলেন। গহ্বরে প্রদাহ। আচ্ছা, স্টমাটাইটিস মুখ গহ্বরের প্রদাহ, সেরকমই মানে যে কোনো শব্দের সাথে যদি আমরা এরকম মানে আইটিস যুক্ত দেখতে পাই তাহলেই সেটাকে আমরা মানে প্রদাহ ওই বলবো। ওই অঙ্গের প্রদাহ হিসেবে জানি বা বুঝি, তাই না? জি। আচ্ছা, আচ্ছা, এবার আসলে প্র্যাকটিস অফ মেডিসিনে কি আমরা শুধু ওই সংজ্ঞা জেনেই শেষ করব তা না। প্রত্যেকটা ডিজিজের আমাদের আসলে কি কি জানতে হয় আমরা সেই বিষয়টা একটু দেখে নেই, যে মানে সহজে উত্তর দেওয়ার জন্য। যে আমরা মনে করেন যে স্টমাটাইটিসের কথাই বলি, যে এখানে প্রথমে আমরা কি পড়ব, প্রথমে সংজ্ঞা পড়ব, সংজ্ঞার পরে এরপরে কি পড়ব, যে এর ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ,
এটা কয় প্রকার, কি কি, এরপরে ধরেন যে এই পীড়ার লক্ষণগুলো কি কি আছে সেটা পড়ব। লক্ষণগুলো আমরা প্রথমেই তো লক্ষণগুলো বলেছি না? জি। আচ্ছা, প্রদাহের লক্ষণগুলো আমি সহজে বোঝানোর জন্য যে যে কোনো মানে প্র্যাকটিস অফ মেডিসিনে যে কোনো জায়গায় সংজ্ঞা যদি আসে এবং সেই সংজ্ঞাটার সাথে আইটিস যদি যুক্ত থাকে, তাহলে আমরা একটা শব্দ দিয়েই মানে অনেকগুলো জায়গার সংজ্ঞা লিখতে পারবো। সংজ্ঞা লিখলাম, এরপরে আসে কারণ তত্ত্ব। তো কারণ তত্ত্বর ক্ষেত্রে আমরা মানে কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে মডার্ন সায়েন্স বা অ্যালোপ্যাথির দৃষ্টিভঙ্গি একরকম, হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গি আরেক রকম। যখন অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা কারণ নির্ণয় করব, তখন সেই কারণগুলোর মধ্যে দেখা যাচ্ছে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো আঘাত, এ ধরনের অনেকগুলো কারণ, অথবা পার্শ্ববর্তী কোনো অঙ্গে কোনো রোগ হয়েছে, সেই রোগের কারণে এখানে প্রদাহ হতে পারে। আচ্ছা, এভাবে আমরা কারণগুলো দিতে পারি। ঠিক আছে, প্রকারভেদগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে প্রত্যেকটা ইয়ের। এরপরে লক্ষণগুলো তো বললাম। এরপরে যদি আমরা চিকিৎসার কথা আসি, চিকিৎসার ক্ষেত্রে আমরা 2-3টা ভাগে ভাগ করে নেব। চিকিৎসার অংশটাকে 2-3টা ভাগে ভাগ করে নিব। প্রথমে হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। রুগীকে কি করতে হবে? রুগীকে কি করতে হবে? যে সহজ পাচ্য খাবার খেতে দিতে হবে, সহজে হজম হয়, সেই খাবারটা যেন পুষ্টিকর হয়। পাশাপাশি কি সেমি সলিড লিকুইড খাবার। এই মনে করেন যে মুখ গহ্বরে প্রদাহ হয়েছে, তাকে কি শক্ত খাবার দেওয়া যাবে? যাবে না, জি না, কারণ রুগী খেতে পারবে তরল না। খাদ্য রুগীর, দিতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে শুধু তরল, শুধু পানি খেলে কি তার পেট ভরবে তা না। দুই ধরনের, একটা সেমি সলিড লিকুইড অথবা সেমি সলিড। লিকুইড তো পানি, পানি বা পানি জাতীয়। সেমি সলিড হচ্ছে যে অর্ধ তরল। যেমন মনে করেন যে কি বলবো যে স্যুপ, হ্যাঁ স্যুপ না, আছে, তারপরে বার্লি আছে, রাইস হ্যাঁ স্যালাইন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের যে খাবারগুলো আছে এটাকে আমরা সেমি সলিড, মানে পুরো শক্ত খাবারও না, আবার একেবারে তরল খাবারও না, এই ধরনের খাবার। তরল খাবার পাশাপাশি সেমি সলিড। পুষ্টিকর খাবার দিতে হবে, আহ এমন খাবার দিতে হবে যাতে সে পরিপূর্ণ শক্তি পায়, তার প্রদাহগুলো খুব দ্রুত সেরে উঠে রিকভারি করতে পারে। এই ধরনের খাবার দিতে হবে। এরপরে আসা যাক যে এর যদি আমরা ঔষধের কথা বলি বা যদি আলাদা করে ভাবি ফল আসে, তাহলে এই রোগটা কি কি মানে ভাবি ফল হতে পারে, বা এখান থেকে তার মানে যে জটিলতা, ভাবি ফল, সেই অংশগুলো আমাদের লিখতে হবে যে এই রোগের কি কি জটিলতা আছে, কি ভাবি ফল আছে। এরপরে আমরা আসব যে এর মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা যেহেতু হোমিওপ্যাথিক নিয়ে পড়ালেখা করি, প্র্যাকটিস অফ মেডিসিনেও আমরা হোমিওপ্যাথিক মেডিসিনগুলোই আলোচনা করব। তো আলোচনার ক্ষেত্রে আমরা একটা জিনিস চেষ্টা করব যে একটা মেডিসিনের শুধু নাম লিখে ছেড়ে দিব না। ধরুন 5টা মেডিসিন লিখলাম, 5টা মেডিসিনের প্রধান প্রধান 4-5টা করে কোনোর সাথে লিখে দিতে চেষ্টা করব। যত দ্রুত মানে দূর সম্ভব, ছোট ছোট হোক, কিন্তু ওই মেডিসিনের একটা হচ্ছে প্রদাহের প্রধান লক্ষণগুলি লিখলাম, পাশাপাশি মেডিসিনের যে পার্টিকুলার লক্ষণ আছে সেই লক্ষণটা লিখতে হবে, কারণ একটা মেডিসিন থেকে যাতে অন্য একটা মেডিসিন আলাদা করা যায়। এরপরে মনে করেন যে তাকে বেড রেস্টের কথা বলতে হতে পারে, তারপরে মানে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কি করতে হবে, এই অ্যাডভাইস দিতে হবে। ঠিক আছে, তো একটা মেডিসিন সম্পর্কে তাহলে আমরা মনে করেন যে আমি সংক্ষেপে এগুলি আমি পড়িয়েছি, মানে একটা একটা করে যদি পড়াতে যাই তাহলে টোটালি হবে না। আমি এই 3-4টা ডিজিজ নিয়ে একটা আলোচনা করলাম যে আসলে আমরা পরীক্ষার খাতায় কি লিখবো। এরপরে আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব যে যদি সম্ভব হয় কারো ভালো থাকে তাহলে ছবি দিতে। প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে আপনি যদি মানে লিভারের কোনো সমস্যা হলো,
পাশাপাশি আপনি যদি একটু ছবি দেন তাহলে অন্যদের থেকে কি আপনার খাতাটা একটু ভিন্ন হলো না? স্যাররা ভালো জানবে এবং আপনাকে মার্কস বেশি দিবে। আপনি একেবারে নিখুঁত ছবি হতে হবে তা না, মোটামুটি বোঝা যায় এভাবে বুঝে একটু মার্ক করে দিতে চেষ্টা করবেন, তাহলেই এক। দ্বিতীয়ত গাইড বই দেখে শুধুমাত্র পাস করে, কিন্তু ভালো নাম্বার ক্যারি করার জন্য আসলে টেক্সট বুক বা নিজে একটা নোটের মতো তৈরি করা উচিত, সেখান থেকে পরীক্ষা দেওয়া দরকার। এরপরে ধরেন যে একটা কথা বলি যে এখানে শ্রেণী বিভাগ লেখা আছে, তো শ্রেণী বিভাগ কেউ আছে একটার পর একটা একটার পর একটা একটা প্যারার মতো করে লিখলো। এভাবে প্যারার মতো করে যদি কেউ লেখে সেই ক্ষেত্রে সাধারণত টিচাররা নাম্বার দেয় কম। এইভাবে দেখলেই মানে বা অনেকের লেখাই আছে অগোছালো, অগোছালো লেখাগুলো টিচাররা মোটেও পছন্দ করে না। যার কারণে আপনি অবশ্যই লেখাগুলো গুছিয়ে দিবেন, মানে একটার পর একটা। আপনার খাতা পেজ নিতে তো কোনো সমস্যা নেই, আপনি টাকা দিয়েছেন, আপনার পেজ আছে, আপনি একেবারে, আমি খাতা অপচয় বা পৃষ্ঠা অপচয় করতে বলি না, কিন্তু আপনার 1 2 3 4 5 এভাবে ক্রমান্বয়ে অথবা স্টার 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 বা একটা চিহ্ন দিয়ে, মনে করেন যে হ্যাশ চিহ্ন দিয়ে, মানে একটার পর একটা একটার পর একটা সুন্দর করে যদি লেখেন তাহলে অবশ্যই মার্কস ভালো পাবেন। তো প্র্যাকটিস অফ মেডিসিন বা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনি, সার্জারি, এই সাবজেক্টগুলোতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মানে প্রত্যেকটা ডিজিজের সাথে ওই ডিজিজে মিল রেখে, বা ডিজিজ বলতেছি না, প্রশ্নের সাথে মিল রেখে যদি ছবি থাকে, ছবি যদি আঁকা যায়, আঁকতে পারেন মোটামুটি বোঝানো, মার্কিং করে 2-4টা মার্কিং করে এই ছবিটা দিয়ে তারপরে যদি লিখতে পারেন, অবশ্যই এভাবে যে লিখবে অন্যদের থেকে সে 1 2 করে, মানে টোটাল খাতায় সে অন্তত 8-10 নাম্বার বেশি পাবে। বিশেষ করে যাদের চিন্তা ভাবনা আছে যে খুব ভালো রেজাল্ট করা, বোর্ড স্ট্যান্ড করা, বা যারা নাম্বারে এগিয়ে যেতে চান, তারা অবশ্যই এই কাজটা করবেন। এগিয়ে যাওয়ার জন্য আরো কয়েকটা শর্ত আছে, তার মধ্যে হচ্ছে প্র্যাকটিক্যাল খাতায় নাম্বার বেশি হবে, প্র্যাকটিক্যাল ফুল মার্কস নিতে চেষ্টা করবেন। আর সেজন্য অবশ্যই আপনাদের যে স্যার, যেই ডিপার্টমেন্টে যে স্যার থাকে, স্যারদের সাথে ভালো মানে সম্পর্ক রাখবেন। খাতাটা আপনার প্র্যাকটিক্যাল খাতাটা যেটা দিবেন সেটা পরিচ্ছন্ন সুন্দর যেন হয়, দেখেই যাতে স্যারের মন ভরে যায়। ছবিগুলো সুন্দর করে, লেখাগুলো খুব সুন্দর করে, তাড়াহুড়া বা শুধু কাজ সারা এই ধরনের করবেন না, একটু মনোযোগ দিয়ে সুন্দর করে লেখাগুলো দিবেন। ওইখানে যদি মার্কসে এগোতে পারেন, 25-এ 25 পান, আপনার অন্য দিক থেকে কিন্তু মার্কে লিখে রিটেন মার্কে আপনি যদি একটু কমও পান, কিন্তু আপনার দেখা যাবে যে বোর্ড প্লেসে বা ইসে যেতে আপনার খুব সহজ। সেই জন্য চেষ্টা করবেন আপনারা অবশ্যই আপনাদের স্যারদের সাথে খুব ভালো ব্যবহার করে, মানে ভালো খাতা তৈরি করে, প্রেজেন্টেশনটা ভালো করে, আপনার প্র্যাকটিক্যাল মার্কস যেন 1 মার্কস তো ছুটে না যায়, সেটা চেষ্টা করবেন। পাশাপাশি খাতা যেটা লিখবেন, আপনাদের আমি যে বলছি যে যারা স্ট্যান্ড করতে চান, যারা ভালো করতে চান, তারা কখনোই একটা বইয়ের উপরে নির্ভর করবেন না। আপনারা অবশ্যই 2-4টা বইয়ের মধ্যে উপরে একটা প্রশ্নই, ধরুন প্রশ্নপত্র সাজেশন তৈরি করলেন, সেখানে কোন বইয়ের কত পৃষ্ঠায় এই প্রশ্নটার উত্তর আছে লিখে একটা নোটের মতো তৈরি করে নেবেন, এবং সেটা দেখে দেখে পড়ে আপনার নিজের মতো করে লিখবেন সুন্দর করে। বই দেখে লিখে যারা, এরা শুধুমাত্র পাস করে, এরা ভালো ডাক্তারও হয় না, ভালো জানেন না, ভালো বুঝে না। আপনারা মানুষের চিকিৎসা করবেন, মানুষের সেবা করবেন, সেজন্য আমার মানে আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা আসলে মানুষের সেবা করার উদ্দেশ্যে আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন। আপনারা চেষ্টা করবেন সবচেয়ে ভালোটা, সেরাটাই মানে খাতায় লিখতে, পড়তে, এবং রুগীদেরকে সেরা কি মানে চিকিৎসা সেবা দিতে। তো আপনারা পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনাদেরকে যে কথা বলছি এভাবেই করেন, যার মানে আসলেই মনের থেকেই হয় যে না আমি বোর্ড স্ট্যান্ড করব। বোর্ড বিগত সনগুলার আপনার প্রথমে বেজোট সনের পরীক্ষা দিলে, আপনাদের যদিও 24-এ পরীক্ষা, মনে হয় 23 সনের পরীক্ষাটা 24-এ হচ্ছে, তো ওই মানে
যে সনের পরীক্ষা ওই সনের সাথে মিল রেখে, জোড়া সনের হলে জোড়া সন, বেজোড় সন হলে বেজোড় সনের যে বিগত 10 বছরের প্রশ্ন কালেক্ট করতে চেষ্টা করবেন। তার মধ্যে 5 সনের প্রশ্নটা প্রথমেই মানে কমপ্লিট করবেন। সেটা হচ্ছে যে বোর্ডের প্রশ্ন, এখান থেকে আসলে কমন পড়বে, এর বাইরে আসলে প্রশ্ন খুব একটা আসে না। হঠাৎ 1-2টা ব্যতিক্রম হয়, অধিকাংশ এই প্রশ্নগুলোই রিপিট হয়ে আসে। আর ওই 1-2টা না পারলে কোনো সমস্যা নেই, আপনি তারপরেও 100 অ্যান্সার করতে পারবেন। সেজন্যে সেই বোর্ডের প্রশ্নটা পুরনো বিগত সনের প্রশ্নগুলা ধারাবাহিকভাবে, ধরেন আপনি 23-এর পরীক্ষা দিচ্ছেন, 21-এর, 19-এর, 17, 15 এই সনের প্রশ্নগুলার যে আছে সেই উত্তরগুলা সলভ করেন। দেখবেন কি একই সনের একই প্রশ্ন 2-3 সনে আসছে, সেখানে হয়তো সন নাম্বারটা লিখে ওই একটা প্রশ্নে আপনি পড়ে ফেললেই হলো। এভাবে আপনার একটা সুন্দর গাইডলাইন তৈরি করে তারপর পড়েন, ইনশাল্লাহ আপনারা বোর্ড স্ট্যান্ড করতে পারবেন। কিন্তু বোর্ড স্ট্যান্ড করার জন্য আমি মনে মনে চাইলাম তাতে হবে না, আপনাদের চেষ্টাও করতে হবে। খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে পড়েন, চেষ্টা করেন, আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদের সহযোগী হিসেবে আছি। আপনারা যে যে কলেজে ক্লাস করছেন কোনো সমস্যা নেই, আমরা আপনাদের যে ক্লাসগুলো হয় না, যে ক্লাসে অনেক সময় টিচারদের কাছে হয়তো বলতে পারেন না, অথবা দেখা যাচ্ছে যে আপনাদের কর্মব্যস্ত, অনেকেই চাকরিজীবী বা কোনো কারণে ক্লাস করতে পারছেন না, আমরা তাদেরকেই একটা সাপোর্ট দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম। আমরা তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত হলে, আমাদের এখানে ভর্তি হলে আমরা চেষ্টা করব তাদেরকে সর্বোত্তম একটা ক্লাস দেয়া, তাদেরকে বোঝানো, পুরো সিলেবাসটা কভার করা, কিভাবে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, ভালো লিখতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন, এমনকি বোর্ড স্ট্যান্ড করতে পারবেন। আমরা আপনাদেরকে শুধু গাইডলাইন দেব, হেল্প করব, কাজ আপনাদেরই করতে হবে, কিন্তু আমরা দেখিয়ে দেব। যারা অনেক সময় পিছিয়ে পড়ে, যে কোনো কারণে, সংসারের কারণে হোক, চাকরির কারণে বা অন্য কোনো কারণে যদি কেউ ক্লাস না করতে পারে, তো তাদেরকে আমরা অগ্রসর হওয়ার জন্য, এবং আমাদের একটা সুবিধা আছে যে আজকে ক্লাস হলো, সেই ক্লাসটা আপনি না করতে পারলে পরে আবার এটা রেকর্ডেড ভার্সনটা আপনারা শুনতে পাবেন। সেই জন্য আপনাদের বন্ধু বান্ধবদের কাছে বলবো যে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন, আমাদের এইচডি হোমিও মেডিকেল একাডেমির সাথে ভর্তি হয়ে সম্পৃক্ত হন, ক্লাস করেন, ইনশাল্লাহ আপনার মানে উত্তরোত্তর জ্ঞানের পরিধি ডেভেলপ করবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করতে পারেন, যে কোনো ধরনের এই মেডিকেল রিলেটেড যদি প্রশ্ন থাকে আমাকে উন্মুক্তভাবে প্রশ্ন করতে পারেন। আরো কোনো প্রশ্ন আছে? কি আপনাদের কারো কোনো প্রশ্নই নেই? স্যার রেকর্ডিং অফ করব স্যার? আমরা মেইন হ্যাঁ, বইগুলা কার রেকর্ডিং কার অফ বইগুলি করে দিতে ফলো পারেন। করতে পারি সেই ব্যাপারে যদি একটু বলতে পারেন।